আজকের এই ক্লাসে আমরা আমাদের ক্যারিয়ারের গোল সেট আপ করা শিখব। অনেক সময় এরকম হয়, একটা পর্যায়ে গিয়ে আমাদের এরকম চিন্তা ভাবনা হয় যে আমাদেরকে যদি আজ থেকে 5 বছর 7 বছর কিংবা 10 বছর আগে কেউ একটু ভালোভাবে বুঝিয়ে দিত, কিংবা কেউ যদি আমাকে এই পথটা আজ থেকে 5 মাস আগে দেখিয়ে দিত, তাহলে এই 5 মাস সময়টা আমার নষ্ট হতো না। কিংবা এরকম অনেক সময় মনে হয় যে আমার যদি পরিচিত একটা ভাই থাকতো, আমার যদি পরিচিত একটা মামা থাকতো, খালু থাকতো, তাহলে আমাকে এত কষ্ট করে এই পর্যায়ে আসা লাগতো না। আমার ক্যারিয়ারের যে জার্নি, এই জার্নিটা অনেক সহজ হতো। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের মামা খালু নেই, আমাদের নিজেদেরকে শিখে কাজ করতে হবে, সেই কাজগুলার পরিপ্রেক্ষিতে আমরা সামনে আগাইতে পারবো। তো সেজন্য আমরা চেষ্টা করব আমাদের ক্যারিয়ারে যেই কাজগুলা করলে ক্যারিয়ারটা ডেভেলপমেন্ট হবে, সেই কাজগুলা করার এবং সেগুলা সঠিক উপায়ে করার। এখন মনে করেন আপনি চিন্তা করলেন যে আপনার ক্যারিয়ারটাকে সুন্দরভাবে গঠন করবেন। তো সবারই তো একটা লক্ষ্য থাকে, সবারই একটা চিন্তা ভাবনা থাকে। ছোটবেলায় যখন আমরা আহ, জন্মগ্রহণ করি, তখন আমাদের বাবা মারা বলে যে আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, কাউকে বলে ডাক্তার বানাবো, কাউকে বলে রাজনীতিবিদ বানাবো। কিন্তু সময়ের পরিক্রমায় সেগুলো হয় না। একটা সময় গিয়ে আমাদের জীবনের গতিপথ চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হওয়ার ফলে একজনের ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হওয়া, সে দেখা গেল যে গরুর খামার দিয়ে বসে গেছে। আবার একজনের ইচ্ছা ছিল একটা ভালো প্রতিষ্ঠানে জব করা কিংবা সরকারি একটা চাকরি করার, সে হয়তো বা দেশের বাইরে চলে গেছে। কারণ এই যে লক্ষ্য একটা নির্ধারণ করা হয়েছিল কিংবা আশা একটা করেছিল, সেই অনুযায়ী সে তার নিজস্ব যে কাজগুলা করার প্রয়োজন ছিল সেগুলা করতে পারে নাই, কিংবা তার পরিবার তাকে ওই সাপোর্টটা দিতে পারে না, এই জন্য তার ক্যারিয়ারের গতিপথটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমরা যদি এই অবস্থাতে থেকেও আমাদের ক্যারিয়ারের যে লক্ষ্যটা আমরা নির্ধারণ করেছিলাম, আমাদের ইঞ্জিনিয়ারিং লাইফে অনেকের অনেকের বর্তমানে যে পজিশনে আছে সেই পজিশন থেকে অনেকে এখানে আছেন, আপনারা সহকারী অপারেটর আছেন, আপনারা ভবিষ্যতে আর সেকেন্ড ক্লাস অপারেটর, ফার্স্ট ক্লাস অপারেটর হবেন। আবার অনেকেই আছেন যারা ইঞ্জিনিয়ার পদে আছেন, তারা মূলত ম্যানেজার পদে বা অনেকেই টেকনিক্যাল ম্যানেজার বা জিএম পদে যাওয়ার জন্য এখানে এসেছেন মূলত। তো প্রত্যেকেরই একটা লক্ষ্য আছে। এই লক্ষ্যগুলা যদি সঠিকভাবে আমরা ইউটিলাইজ না করতে পারি, বা আমরা যদি সঠিক সময় সঠিক কাজ না করতে পারি, তাহলে ওই যে আজ থেকে 5 বছর আগে যেই কথাগুলা শোনার পরে আজকে আপনার মনে হতো না যে আমাকে যদি এই কথাগুলা 5 বছর আগে কেউ বলতো তাহলে আমার ক্যারিয়ারটা সহজ হতো। সেই ক্ষেত্রে আজকেও থেকে যদি আপনি এগুলা শোনার পরেও কোনো কাজ না করেন, তাহলে আজ থেকে 5 বছর পরে গিয়ে আবার আপনার মনে হবে যে পলাশ ভাই বা পলাশ ছাত্র একটা কথা বলছিল, ওই সময় যদি ওইভাবে কাজগুলা করতাম তাহলেও আজকে হয়তো বা আমি আর একটু ভালো জায়গায় যেতে পারতাম। তো এই ক্ষেত্রে আমরা যখন ক্যারিয়ারের একটা গোল সেট আপ করি বা লক্ষ্য নির্ধারণ করি অথবা একটা স্বপ্ন দেখি, তো সেই স্বপ্নটা দেখার ক্ষেত্রে আমাদের অনেক কিছু ভুল হয়। যেমন আপনি যদি এখন চিন্তা ভাবনা করেন আপনার পজিশন থেকে যে আমি একটা কোর্স করলাম, অনেক মোটিভেশন পাইলাম, ভিডিওতে অনেক কিছু দেখলাম কিংবা ইউটিউবে দেখলাম যে খুব ভালো কিছু করা যাচ্ছে এই কাজটা করলে, আপনি ওইটার পিছনে লেগে গেলেন। 5 মাস 6 মাস 1 বছর 2 বছর পরেও দেখতে পাচ্ছেন যে আপনি উন্নতিটা করতে পারতেছেন না। কেন হচ্ছে না? কারণ আপনার যে ট্র্যাক, এই ট্র্যাকের সাথে ওই ট্র্যাকটা মিলে নাই। যেমন ধরেন আপনি একজন বয়লারে সেকেন্ড ক্লাস অপারেটর এই মুহূর্তে আছেন, আপনার চিন্তা ভাবনা হওয়া উচিত যে আপনি বয়লারে ফার্স্ট ক্লাস অপারেটর হবেন। এর পাশাপাশি চিলার, কম্প্রেসর, জেনারেটর এই সব কিছু শিখবেন। শিখলে যখন আপনার একটা ইউটিলিটির ফুল সিস্টেমটা শেখা হয়ে যাবে, তখন একটা ফ্যাক্টরিতে ভালো একটা পজিশনে চলে যাবেন। সেটা সুপারভাইজার পদে হোক কিংবা সেটা ম্যানেজার পদে হোক। অনেকে আছে যারা মূলত একেবারে শিক্ষাগত যোগ্যতা কম থাকা সত্ত্বেও বড় বড় ফ্যাক্টরিতে ম্যানেজার, জিএম পর্যায়ে আছে। কারণ তারা কাজ জানে, তারা সিস্টেম বুঝে ম্যানেজমেন্ট করতে পারে। তো এই ক্ষেত্রে আপনি যদি এরকম চিন্তা ভাবনা করেন যে আমি যেহেতু এখানে একটা কোর্স করতে আসছি, এখানে বেশ কিছু ভালো কথা শোনা যাচ্ছে, তাহলে আমি আমার ক্যারিয়ারের গোলটা সেট আপ করি। সেট আপ করবো কিভাবে? আমি যেহেতু বয়লারে আছি, সেই ক্ষেত্রে বয়লার তো শুধুমাত্র একক সেকশন, এই একটা সেকশন শিখে আমার কাজ হবে না, আমাকে আরো অনেক কিছু শিখতে হবে। তাহলে আমি খুব দ্রুত সামনের দিকে আগাইতে পারবো। তাহলে কি করতে হবে? আমি
এক মাসের একটা বয়লারের কোর্স করলাম, তারপরে জেনারেটরের কোর্স করলাম, তারপরে কম্প্রেসর সম্বন্ধে শিখলাম, তারপরে ডাব্লিউটিপি ইটিপি সব কিছু শিখলাম। এভাবে শিখতে শিখতে আমার চাকরির বয়সও 2-3 বছর হলো। তাহলে আমি একটা ফ্যাক্টরিতে মূলত একজন অফিসার বা ইঞ্জিনিয়ার বা সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যেতে পারবো। তো এইভাবে যদি আপনি করেন তাহলে এটা ঠিক আছে। অন্যথায় আপনি যদি এরকম চিন্তা ভাবনা করেন, এই কোর্সটা করছেন বা এই ক্লাসটা শেষ হওয়ার পরে আপনি ফেসবুকে ঢুকলেন, ঢোকার পরে একটা ভিডিও সামনে আসছে যে নীলফামারীতে গরুর পালন করার মাধ্যমে একজন কোটিপতি হয়ে গেছে 1 মাসে। সে অনেক ভালো কাজ করছে, সে বিদেশ থেকে গরু নিয়ে আসছে, আনার পরে গরুর খামার দিয়ে সে কোটিপতি হয়ে গেছে। অথবা দেখলেন যে টাঙ্গাইলে একজন মুরগি পালন করতেছে, মুরগি পালন করার মাধ্যমে সে কোটি কোটি টাকার, মানে তার অবস্থা একেবারে রাতারাতি পরিবর্তন হয়ে গেছে। তো আপনি ওই ভিডিওগুলা কাটছাট করা ভিডিওগুলা দেখলেন, দেখার পরে সেই মোটিভেশন পেলেন, মোটিভেশন নিয়ে তারপরে শুরু করে দিলেন মুরগি পালন করা। এরপরে যা দেখতেছেন মুরগি পালন করতে গিয়ে মুরগির প্রথমে হচ্ছে অসুখ, এরপরে দেখা গেল যে রানীক্ষেত অসুখ হয়ে অর্ধেক মুরগি মারা গেছে। তারপরে দেখলেন যে শেড করছেন যেই টাকা দিয়ে, ওই শেড করার টাকাই আপনার আর আসতেছে না, যেই মুরগিগুলা বিক্রি করতেছেন। তো শেষ পর্যন্ত কি হলো, আপনার লক্ষ্যেও পৌঁছানো হলো না, কোটিপতিও হওয়া হলো না, বরঞ্চ আপনার যেই টাকা নিয়ে আপনি ব্যবসায় শুরু করেছিলেন সেই টাকাগুলো সব আপনার হারিয়ে গেল। অথচ আপনার কি চিন্তা ভাবনা ছিল যে আপনি আরেকজন ব্যক্তির মতন চেষ্টা করলেই হয়তোবা সফল হয়ে যাবেন। এখানে সফল না হওয়ার কারণ কি? ওই যেই ব্যক্তিটা মুরগি পালন করেছে সে হয়তোবা তার পরিবার থেকে শিখেছে এই বিষয়গুলা, সে হয়তোবা কিছু ওইটার বিষয়ে কোর্স করেছে, সে ওইটার সাথে আরো 5 বছর ধরে লেগেছিল, সে হয়তোবা মুরগির ব্যবসা করছে আগে, তারপরে মুরগি সম্বন্ধে বুঝছে, কিংবা তার পরিবারের কেউ ভালো মুরগি সম্বন্ধে বুঝে, কিংবা এমন কিছু সে এর আগে ওই সম্বন্ধে লেগেছিল, যার কারণে সে বিষয়গুলা বুঝে যে কোন জায়গায় গেলে মুরগির ভালো বাচ্চা পাওয়া যায়, কোন জায়গায় গেলে মুরগির ভালো ওষুধ পাওয়া যায়, কাকে দিয়ে কোন টিকা কখন দিতে হবে, এই বিষয়গুলো সে জানে। কিন্তু আপনি তো জানেন না যে 100 টাকার মুরগির বাচ্চা যদি আপনি 200 টাকা দিয়ে কিনে আনেন তাহলে প্রথমেই 100 টাকা লস। এরপরে যখন আপনাকে মুরগির জন্য টিকা দিতে হবে তখন আপনি মুরগির টিকা দেওয়া বাদ দিয়ে বসে আছেন, তার মানে পরবর্তীতে অসুখ হয়ে মারা যাচ্ছে। মানে আপনার যে অবস্থা সেই অবস্থা অনুযায়ী অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে। তাহলে কি হবে, তাহলে আপনার পথটা সহজ হয়ে যাবে, এবং আপনি যে সামনের দিকে আগাইতে চাইছিলেন এইটা সহজ হওয়ার মাধ্যমে আপনার সফলতা অর্জন করা সহজ, মানে হওয়াটার ক্ষেত্রে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, এবং এই ক্ষেত্রে সফল হওয়ার চান্সটা বেশি থাকে। তো সেই জন্য আমরা এই ক্লাসে মূলত ক্যারিয়ারের গাইডলাইন শিখবো এবং গোল সেট আপ করার সিস্টেমটা শিখবো, যে মূলত আমরা যখন একটা ক্যারিয়ার গঠন করব সেই ক্যারিয়ারটাকে কিভাবে গঠন করব, বা আমরা যখন একটা ক্যারিয়ার গঠন করতে যাচ্ছি তখন সেইটার সাথে কি কি জড়িত আছে। তাহলে আমরা যখন একটা ক্যারিয়ার গঠন করতে চাচ্ছি তখন আমাদের কি করতে হবে, প্ল্যানিং করতে হবে। অ্যাট ফার্স্ট আপনি যদি প্ল্যানিং সঠিকভাবে করতে পারেন তাহলে সেই কাজ সম্পূর্ণ হওয়ার পসিবিলিটিস ম্যাক্সিমাম %। আর যদি আপনার কোনো প্ল্যানিং না থাকে তাহলে সেই কাজ সফল হওয়ার ক্ষেত্রে মাইনরিটি % আপনার সফলতার হার থাকে। কিভাবে? মনে করেন আপনি আপনার বাড়ির ক্ষেত্রেই যদি চিন্তা করি, আপনি বাজারে যাবেন, গতকালকে আপনি দেখেছেন যে আপনার বাড়িতে বাজার সদাই কমে গেছে। তো আপনি চিন্তা করলেন যে ঠিক আছে, আগামীকাল যেহেতু ডিউটিতে যাব, ডিউটি থেকে আসার সময় বাজার করে নিয়ে চলে আসবো। আপনি আপনার ফ্যামিলির সাথে কথা বলেন নাই, কারোর সাথে কথা বলেন নাই, পরের দিন বাজারে গিয়ে যেইগুলা জিনিস আপনার আনা লাগবে সেইটা আনার পরিবর্তে যেগুলা বাড়িতে আছে সেগুলা নিয়ে চলে আসছেন, কারণ আপনি শুধু শুনছেন যে বাজার নাই। এখন দরকার ছিল সয়াবিন তেল, আপনি নিয়ে আসছেন মনে করেন যে মসুর ডাল। তাহলে মসুর ডাল তো আপনি রান্না করতে পারবেন না সয়াবিন তেল ছাড়া। তার মানে আপনাকে যদি বলা হতো যে আমাদের মসুর ডাল শেষ হয়ে গেছে, সয়াবিনের তেল শেষ হয়ে গেছে, তখন আপনি ওই জিনিসগুলো জানতেন, আপনার মাথায় একটা চিন্তা থাকতো যে আমাকে এই এই বাজার করতে হবে, আপনি ওইটা কিনে এনে আপনার বাড়িতে দিলে সেটা নিয়ে আপনি রান্না করে খাইতে পারতেন। তার মানে কি, আপনি যখন বাজারে যাচ্ছেন তার আগে অবশ্যই আপনার প্ল্যানিং করার প্রয়োজন ছিল যে কি কি লাগবে আপনার। তো আপনি যখন দীর্ঘমেয়াদী একটা ক্যারিয়ার গঠন করতে চাচ্ছেন তখন অবশ্যই আপনার নির্দিষ্ট প্ল্যানিং থাকা লাগবে। যদি প্ল্যানিং না থাকে তাহলে মূলত আপনি আপনার ক্যারিয়ারটা, ওই যে বললাম যে আপনি শুধু স্বপ্ন দেখবেন,
কাজ করতে যাবেন দেখবেন যে আপনি ফেল করছেন। অনেকের ক্ষেত্রে এইটাই হয় যে অনেক আশা নিয়ে শুরু করে কিন্তু পরবর্তীতে ফেল করে। এখন এইটা করার জন্য অবশ্যই একটা ক্লিয়ার ধারণা নিয়ে আপনার গোলটাকে সেট আপ করতে হবে। যদি সেট আপ করতে পারেন তাহলেই মূলত আপনার এই ক্যারিয়ারটা সাকসেসফুল হবে। তো আমরা দেখি যে আমরা মূলত কিভাবে শুরু করব। আপনার প্রশ্ন হতে পারে যে আমরা তাহলে ক্যারিয়ারটাকে গঠন করার জন্য কিভাবে শুরু করতে পারি, বা আমি তো এই মুহূর্তে স্টুডেন্ট আছি, আমি তো এই মুহূর্তে অপারেটর আছি, অনেকে ইঞ্জিনিয়ার আছি, একজন আমাদের এখানে ম্যানেজার ভাই আছেন। তো সবার জায়গা থেকেই আমরা কিভাবে আমাদের ক্যারিয়ারটাকে গঠন করার জন্য শুরু করতে পারি প্ল্যানিং। এই ক্ষেত্রে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শর্ট অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, আপনারা কি কেউ এর আগে কখনো এই শর্ট এর কথা শুনেছেন? SWOT, এই শব্দটার সাথে আপনারা কেউ পরিচিত আছেন জি না। এখানে? আচ্ছা, SWOT এইটার ফুল মিনিং হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেড। তাহলে যদি আমি এটা বাংলা করি যে এগুলা মূলত আসলে কি, তাহলে স্ট্রেংথ মানে হচ্ছে আপনার শক্তি। কোন শক্তি? এটা তো পেশি শক্তি না যে আপনি মাঠে যাচ্ছেন, মাঠে গিয়ে অনেক শক্তি খাটিয়ে কাজ করে বাসায় চলে আসবেন, 500 টাকা বিকালবেলা গিয়ে নিয়ে নেবেন, এরকম তো না। যেহেতু আপনি লক্ষ্য নির্ধারণ করতে পারতেছেন একটা সিস্টেমের মাধ্যমে, সেই ক্ষেত্রে এই সিস্টেমের এসটা অর্থাৎ শক্তি। আর এই শক্তি মানে আপনার দক্ষতা, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, ইতিবাচক বৈশিষ্ট্য, যেইগুলা যেইগুলা আছে এইগুলা হচ্ছে আপনার শক্তি। মনে করেন আপনি বিএসসি ইঞ্জিনিয়ার, তার মানে এইটা একটা আপনার শক্তি। আপনার 10 বছরের অভিজ্ঞতা আছে, এটা আপনার শক্তি। আপনাকে যদি কেউ বলা যায় যে তোমাকে যে আমি চাকরি দিব, কেন দিব? আপনি বলবেন যে আমার 10 বছরের অভিজ্ঞতা আছে, আমি বিএসসি ইঞ্জিনিয়ার, আমাকে চাকরি দিবেন না কাকে দিবেন, আমি এই কাজ পারি, আমার এটা শক্তি। তখন তারা বলবে যে না ঠিক আছে, আমাদেরও 10 বছরের অভিজ্ঞতাই প্রয়োজন ছিল, আবার বিএসসি ইঞ্জিনিয়ারও প্রয়োজন ছিল, তোমাকে নেওয়া যেতে পারে। প্রথম যে ক্রাইটেরিয়াটা এটা ফিল আপ হয়েছে। তার মানে আপনার যে স্ট্রেংথ বা শক্তি আছে এইটা কি করতে হবে? খুঁজে বের করতে হবে। কেন খুঁজে বের করবেন? কারণ হচ্ছে আপনি যে আপনার অবস্থান থেকে কি কি লক্ষ্য নির্ধারণ করবেন সেই জিনিসগুলো আপনি সবচেয়ে ভালো পারবেন বুঝতে। মনে করেন আপনি আপনার এক বড় ভাইয়ের কাছে গেছেন, যাওয়ার পরে বললেন যে ভাই কি একটা বিপদে পড়ছি, চাকরি বাকরিও পাচ্ছি না, আমি যে কি করি, একটা কোর্স করব কিনা। তো আপনার ভাই বললো যে আরে এই বয়সে কি আর কোর্স করার সময় আছে, তুমি ইয়া করো, বিডি জবসে অ্যাকাউন্ট করো, করার পরে চাকরির অ্যাপ্লাই করতে থাকো, চাকরি একটা হয়ে যাবে, এত চাকরি দেখতে পাই বিডি জবসে। ওই ব্যক্তি কি বলছে যে আপনার এই বয়সে আর কোর্স করার প্রয়োজন নাই। কিন্তু আপনি জানেন যে আপনার যে অভিজ্ঞতা, আপনার যে দক্ষতা, সেই দক্ষতা দিয়ে এই মুহূর্তে বাজারের যে চাহিদা, সেই বাজারের চাহিদা অনুযায়ী আপনার চাকরি পাওয়া খুব কঠিন হয়ে যাবে। তাহলে কি করতে হবে? আপনার আরো কিছু অ্যাডভান্স বিষয় জানতে হবে। সেই জিনিসগুলো জানতে হইলে কারো না কারো কাছে তো যাইতে হবে। এখন কেউ তো আর আপনাকে নিজে থেকে এসে বাড়িতে গিয়ে বলবে না যে আমি এই জিনিসটা জানি, এটা তুমি শিখো, এই জিনিসটা জানি, এটা তুমি শিখো, না হলে চাকরি হবে না, তুমি এটাই শিখো, এই কথা তো কেউ বলবে না। এখন আপনার কি করতে হবে? আপনার নিজের অবস্থানটা বুঝতে হবে যে আপনার কোন কোন জায়গায় দুর্বলতাগুলো আছে, আপনার কোন কোন শক্তিগুলো আছে, এই শক্তিগুলাকে আপনি কিভাবে মূল্যায়ন করতেছেন। তাহলে আপনি ধরেন আপনার যে ইয়াটা করলেন, শর্ট অ্যানালাইসিসটা করলেন, তার প্রথমটা আপনি দেখতে পেলেন যে আপনার কি কি শক্তি আছে বা স্ট্রেংথগুলো আপনার কি কি। যেমন আপনি 5 বছর চাকরি করেছেন, আপনার তাহলে একটা ফ্যাক্টরিতে এন্ট্রি লেভেল পার করে গিয়ে মিড লেভেলে চাকরির জন্য সুযোগ তৈরি হয়েছে, কারণ আপনার 5 বছরের অভিজ্ঞতা আছে। এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা, এসএসসি পাস, ইন্টার পাস, ডিগ্রি পাস, যেই সার্টিফিকেটটা আছে, তাহলে আপনার এই সার্টিফিকেটটাও আছে। এরপরে আপনার আর কি প্রয়োজন? আর কি প্রয়োজনের ক্ষেত্রে সেইটা খুঁজে পেতে হলে আপনার বুঝতে হবে যে উইকনেসটা কি। কারণ এই মুহূর্তে আপনি চাকরি পাচ্ছেন না মানে আপনার কোন জিনিসটা হয়েছে, আপনার একটা দুর্বলতা ধরা পড়েছে। যেমন আপনি ভাষাগত দুর্বল, আপনি যখন কথা বলতে চান তখন
আটকে যান। আপনি যখন কথা বলেন আপনার এলাকার ভাষায় কথা বলেন, আবার আপনি যখন আপনার বসের সামনে দাঁড়ান তখন হাত পা কাঁপে, কথা বলতে পারেন না। তার মানে এইগুলো আপনার দুর্বলতা। শুধু যে এইটাই দুর্বলতা তা না, আপনার দেখা গেল এসএলডি জানা প্রয়োজন, আপনার অটোক্যাড জানা প্রয়োজন, আপনার জেনারেটর জানা প্রয়োজন, আপনার সিলার জানা প্রয়োজন বর্তমান বাজারে টিকে থাকার জন্য। তাহলে আপনার আছে কয়টা? দুইটা জিনিস জানা আছে, আপনার বাদ বাকি পাঁচটা জিনিস জানা নেই। তার মানে ওই যে পাঁচটা জিনিস জানা নেই, তার হলে আপনার এই কয়টা জিনিস না জানা থাকার কারণে হয়তো বা ভালো একটা পজিশনে চাকরি হচ্ছে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার এই যে দুর্বলতা, এইটা আপনাকে খুঁজে বের করতে হবে। এখন ওই যে ভাইয়ের কাছে গিয়েছিলেন যে ভাই আমি কি এখন কোর্স করব কিনা, তো ও বলেছে এই বয়সে আর কোর্স করার সময় নাই। ও বলছে বয়সের দিক বিবেচনা করে, আপনার যে গ্যাপ আছে এই গ্যাপটা বিবেচনা করে উনি কথাটা বলে নাই। যদি উনি যে আপনার সম্বন্ধে জানতো যে আচ্ছা ঠিক আছে তুমি এখন যেটা করতে যাচ্ছ এইটাকে তুমি মোটামুটি বুঝো নাকি তুমি জানো, বা তুমি যে এই চাকরিটা করতে যাচ্ছ এইটার সাথে কি সামঞ্জস্যপূর্ণ, তখন সে বলল যে না আসলে আমি যেটা করতে যাচ্ছি এটা তো ওই গরুর খামারের মতন, মনে করেন যে ও বললো যে না আমি তো এই মুহূর্তে গরুর খামার করতে চাচ্ছি। তখন ও বললো যে না এইসব কোর্স মোর্স করার দরকার নেই, এই বয়সে কি আর কোর্স করার প্রয়োজন আছে? তখন ঠিক আছে। কিন্তু যদি এই মুহূর্তে হয় যে আপনি চাচ্ছেন, সাপোজ এই ব্রয়লার কোর্সটা আপনি চাচ্ছেন যে এই ব্রয়লার কোর্সটা করার, এখন আপনার ভাই বললো যে না ব্রয়লারের কোর্স করার সময় আছে এখন, আর তুমি চাকরির দিকে মনোযোগ দাও। তাহলে কি হতো? আপনার এই কোর্স এসে শিখা হতো না। আর যখন শিখা হতো না তাহলে আপনার এই গ্যাপটা থেকে যেত। আপনার ভাই জানে না, আপনি জানেন যে আপনার দুর্বলতা কোথায়। সেজন্য আপনার আগে নিজের দুর্বলতা খুঁজে বের করতে হবে। আর এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আপনি যদি আপনার দুর্বলতা খুঁজে বের করতে পারেন, তাহলে ওই যে বলে না যে বেটা আমারে চিনোস আমি কি, ওই তারপরে আরেক জায়গায় বলে যে আমার চিনোস আমারে চিনোস না, মানে এই যে কথাগুলো বলে এই কথাগুলো আপনার মধ্যে আর চলে আসবে না। আপনি তখন ভাববেন যে আমার ওই হেডাম দেখানোর সময় নাই, আমার দুর্বলতাগুলো খুঁজে বের করতে যখন পেরেছি আমি এইদিকে মনোযোগ দিই, এবং এইদিকে মনোযোগ দিলে আমার এই সময়টা কাজে লাগবে। সময় কাজে লাগাইতে পারলে তখন ওই ব্যক্তিকে যে বলা লাগবে না যে আমারে চিনোস, তখন আমি গেলে ও নিজে থেকে এসে সালাম দেবে যে আমি আপনাকে চিনি, আমি আপনাকে এই জায়গায় দেখেছি, আপনি অমুক। তখন সবাই সম্মান আপনাকে করবে, আপনার নিজে থেকে যে বলা লাগবে না যে আমার চিনোস। যে চিনের সে আপনার চেহারা দেখলেই চিনবে, তাকে বলা লাগবে না যে আমাকে চিনোস কিনা। তো এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা জিনিস হচ্ছে এরপরে যে শব্দটা, সেটা হচ্ছে ও অর্থাৎ অপরচুনিটি। আপনি যখন একটা গাইডলাইনের ক্ষেত্রে চিন্তা করতেছেন যে আপনি লক্ষ্য নির্ধারণ করবেন, আমি একটা গাইডলাইন চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি ভাই, আমি কি এখন এই কাজটা করব, বা আমার এই জায়গায় চাকরি হয়েছে আমি কি এখানে যাব? তখন ও বলল যে আচ্ছা ঠিক আছে এটা তো ভালো চাকরি, যাও তুমি। আপনিও ভাবলেন যে না ভালো চাকরি, স্যালারি দেয় ভালো। আপনি গেলেন, যাওয়ার পরে দেখলেন যে না আসলে ওইখানে যেই পরিবেশ আছে বা ওইখানে যা কিছু আছে এইগুলো আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ না। তখন কি হবে? আপনি গেলেন ঠিক আছে, এই চাকরিটাও ছেড়ে দিলেন, ওই জায়গায় গিয়ে টিকতে পারলেন না, আপনার কিছুদিন বেকার থাকা লাগলো। অথবা আপনি ধরেন এই মুহূর্তে একটা কোর্স শুরু করেছেন, এই কোর্সটা হচ্ছে ভিডিও এডিটিং এর কোর্স। তো আপনার বর্তমানে যে পজিশন সেই পজিশন অনুযায়ী আপনার প্রয়োজন, ধরেন আপনি একজন টেকনিক্যাল পারসন, আপনি বয়লারের চাকরি করেন, আপনার প্রয়োজন হচ্ছে বয়লার সম্বন্ধে ভালো জানা, আপনি বয়লারের ক্যালকুলেশন শিখেন, আপনি বয়লারের সম্বন্ধে এ টু জেড যা কিছু আছে সব কিছু শেখার চেষ্টা করেন। তাহলে আপনার কি হবে? একটা ফ্যাক্টরিতে বয়লার ইনচার্জ হিসেবে চাকরি নিতে পারবেন। কিন্তু আপনি কি করেছেন? বয়লার বাদ দিয়ে আপনি ভিডিও এডিটিং এর কোর্স করা শুরু করছেন, তারপর গ্রাফিক্স ডিজাইনের কোর্স করছেন। যে আপনি দেখছেন যে আপনার একটা বন্ধু আছে, সে রাতে জেগে থাকে, দিনে সারাদিন ঘুমায় ঘুরে বেড়ায়, আর সে শুধু ডলারের গল্প করে যে আজকে এত ডলার ইনকাম করছি, কালকে এত ডলার ইনকাম করছি। আপনি তো শুনে সেই খুশি যে কি গেলেই অনেক ডলার ইনকাম হয়। তারপরে আপনি গ্রাফিক্স ডিজাইনের কোর্স শুরু করেছেন, ভিডিও এডিটিং করা শুরু করেছেন, করতে করতে আপনার 6 মাস গেছে, যাওয়ার পরে দেখতেছেন যে এইখানে তো মার্কেট নেই, নতুনদের জন্য কোনো সুযোগ নাই, যারা পুরাতন তারাই শুধু কাজ পায়, নতুনরা শুধু ঘুরে ফিরে আর ওই মাথায় হাত দিয়ে বসে থাকে, রাতের পর রাত জেগে থাকার পরেও তারা কোনো অর্ডার পায় না। তাহলে কি হলো?
আপনি যেই জায়গায় গিয়ে চেষ্টা করতেছেন সেই জায়গাটা আপনার ভুল ছিল, যার কারণে আপনার যে কাজটা করেছেন, সময়টা ব্যয় করেছেন, টাকাটা খরচ করেছেন, ওইগুলো সব বৃথা হয়েছে। সেজন্য আপনাকে বুঝতে হবে যে আপনি যেই কাজটা করতে যাচ্ছেন সেইটার ক্ষেত্রে অপরচুনিটিগুলো কি কি, বা আপনি যে সুযোগ সুবিধা পাবেন সেগুলা কেমন হতে পারে। সাপোজ আপনি বয়লারের কোর্সটা করলেন, করার পরে কিছু জিনিস শিখলেন, শিখার পরে একটা ভাইভাতে গেলেন, যাওয়ার পরে সেখানে 5টা প্রশ্ন করলো, 2টা প্রশ্ন এই কোর্সে থেকে কমন পড়েছে, আপনি বললেন, বলার পরে ওইখানে চাকরিটা আপনার হয়ে গেল। তাহলে এটা একটা অপরচুনিটি এই কোর্সটা করার। আর যদি আপনি ভিডিও এডিটিং এর কাজ করেন, তাহলে পরবর্তী আপনি যদি 100টা ফ্যাক্টরিতেও চাকরির ইন্টারভিউ দিতে চান, ভিডিও এডিটিং নিয়ে আপনাকে কোনো প্রশ্ন করবে না, তাহলে ওইটা সম্পূর্ণ বৃথা। সেজন্য আপনি যে লক্ষ্যটা নির্ধারণ করতে চাচ্ছেন সেটার ক্ষেত্রে অবশ্যই আপনার চিন্তা রাখতে হবে যে এই কাজগুলো করলে বা আমি এই পথে আগাইলে ভবিষ্যতে অপরচুনিটিসগুলো কি কি হবে। কারণ আপনি আজকের অবস্থান থেকে বিবেচনা করতেছেন যে আজকে অনেক ভালো মার্কেট, এখানে একটু কাজ করলে অনেক টাকা ইনকাম করা হয়, কিন্তু আপনার শিখতে যে 1 বছর 5 মাস 6 মাস সময় লাগবে, এই সময় পরে গিয়ে পরিবর্তন কেমন হতে পারে। যেমনটা আমাদের কয়েক বছর আগে হয়েছিল, যে আজ থেকে 8-10 বছর আগে বয়লারের ক্ষেত্রে বলেন কিংবা এইসব সাইড মানুষ খুব একটা ভালো জানতো না। ওই সময় সবচেয়ে বড় ট্রেন্ড ছিল যেটা, সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়লেই চাকরি। আমাদের যে পত্রিকাগুলো দেখা হতো ওই পত্রিকাগুলোতেও রেগুলারই সার্কুলার আসতো। তারপরে যারা তারও আগে ইয়া করেছে, লেখাপড়া করছে, তারা ভালো ভালো পজিশনে অলরেডি চলে গেছে। তো আজ থেকে 10-15 বছর আগে মানুষ চিন্তা করতো যে ডিপ্লোমা পড়লেই চাকরি, তাহলে আমার ছেলেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বানাবো। আবার নামের পাশে ইঞ্জিনিয়ারও বসে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো সেই ক্ষেত্রে বাবা মারা চেষ্টা করতো যে আমার ছেলেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বানাবো। তখন তারা পড়াশোনা করাইছে, করানোর পরে ওই লেভেল থেকেও অনেকে ভালো জায়গায় চলে গেছে। কিন্তু এই যে একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, ট্রেন্ড ফলো করতে গিয়ে পরবর্তীতে লাখ লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বের হয়ে গেছে। পরবর্তীতে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা করার পরে ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি করা লাগে, মেকানিক্যালে ডিপ্লোমা করার পরে মেকানিক্স হিসেবে চাকরি করা লাগে। বেতন দেখা যায় যে 10-15 হাজার টাকা। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কথাগুলো বলতেছি, এটা অন্য দেশের কথা বলতেছি না, বা গাল গল্প বলতেছি না, এটা বাস্তব উদাহরণ বলতেছি। তো এই ক্ষেত্রে সমস্যাটা কি হয়েছে, সবাই ওই ট্রেন্ড অনুযায়ী ফলো করতে করতে সবার সন্তানকে ডিপ্লোমা পড়ানো শুরু করছে। পরবর্তীতে ডিপ্লোমার ভ্যালুটা কমে গেছে। যেমনটা যদি আজকে থেকে 6 মাসের মধ্যে বয়লারের পরীক্ষা হয়, তাহলে যেই সমস্যাটা হবে যে আজকে পর্যন্ত বয়লারের যে অপারেটরের সার্টিফিকেটের মূল্যায়ন, এই মূল্যায়নটা হচ্ছে যদি 2য় শ্রেণীর সার্টিফিকেট থাকে তাহলে আপনার 30,000 প্লাস বেতন হবে। সচরাচর যেই ফ্যাক্টরিতেই আপনি যান 30,000-এর উপরে আপনার বেতন। আর যদি আপনার ফার্স্ট ক্লাসের সার্টিফিকেট থাকে 50-এর উপরে চিন্তা ভাবনা, 50-এর নিচে অপারেটরই পাবেন না আপনি ফার্স্ট ক্লাসের। তো আজ থেকে 6 মাসের মধ্যে যদি বয়লারের পরীক্ষা হয়, তাহলে যেই কাজটা হবে, একসাথে কমপক্ষে 1,000 বয়লার অপারেটর তৈরি হবে আবার নতুন। সার্টিফিকেট যাদের নাই তারা সার্টিফিকেট পেয়ে যাবে। তো এই 1,000 সার্টিফিকেটধারী বয়লার অপারেটর যখন মার্কেটে চলে আসবে, তখন দেখা যাবে যে এই মার্কেটে জবের যে স্যালারি রেঞ্জ, এই রেঞ্জটা ডাউন হয়ে গেছে। আজকে 30,000 টাকা স্যালারি হচ্ছে, তখন হয়তো বা 20-22 হাজার টাকা স্যালারিতে অনেকেই জয়েন করবে। কারণ আপনার এই মুহূর্তে সার্টিফিকেট আছে, আপনার এখন এই সার্টিফিকেটের ভ্যালু অ্যাড করতে হবে। এতদিন ছিলেন হেল্পার, এখন অপারেটর হিসেবে যদি চাকরির অভিজ্ঞতা না দেখাইতে পারেন, আজ থেকে 2 বছর 3 বছর পরে আপনার আবার চাকরি হবে না। কারণ আপনি যদি এখন এই সার্টিফিকেট নিয়ে হেল্পার হিসেবেই চাকরি করেন, তাহলে পরবর্তীতে আপনি হেল্পার হিসেবে অভিজ্ঞতাও দেখাতে পারবেন না, আপনার চাকরি পাওয়াও তখন কঠিন হয়ে যাবে। তাহলে কি করতে হবে, কম বেতন হইলেও আপনাকে অপারেটর হিসেবেই চাকরি নিতে হবে। তাহলে এই যে মার্কেট ডিমান্ডটা কমে যাচ্ছে বয়লার অপারেটরদের, তাহলে আপনার শুধুমাত্র বয়লার অপারেশনের শিখে বা শুধুমাত্র এই সার্টিফিকেটের পিছনে দৌড়ায়া সময়টা নষ্ট করাটা আপনার জন্য বৃথা হবে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে অবশ্যই এর পাশাপাশি যেই কথাগুলো বললাম, যদি আপনি ইউটিলিটি ডিপার্টমেন্টে থাকেন, তাহলে সিলার, জেনারেটর, কম্প্রেসর, ডাব্লিউটিপি, ইটিপি, এই প্রত্যেকটা বিষয়ে
ন্যূনতম হইলেও জ্ঞান অর্জন করতে হবে। আপনার ফ্যাক্টরিতেই জেনারেটর আছে, আপনার ফ্যাক্টরিতেই বয়লার আছে, আপনার ফ্যাক্টরিতেই কম্প্রেসার আছে, তাদের কাছে যাইতে হবে, গিয়ে বলতে হবে, 5টা প্রশ্ন করতে হবে। এখন আমাদের এখানে সমস্যা যেটা, এই যে থ্রেড, এই থ্রেডটা হচ্ছে আমাদের যে শিখার আগ্রহ, আমাদের যে শিখার সুযোগ, আমাদের যে অর্থনৈতিক অবস্থা, এই অবস্থা থেকে আমরা সবসময় সবকিছু করতে পারি না। যেমন আপনাকে এই যে বললাম যে জেনারেটর শিখেন, কম্প্রেসর শিখেন, ডাব্লিউটিপি ইটিপি শিখেন, তো আপনি কি করলেন, জেনারেটর সম্বন্ধে শিখতে গেছেন, দেখতেছেন যে ওইখানে 10-15 হাজার টাকার নিচে কোনো কোর্স নাই, সাপোজ আমি বলতেছি এটা। আবার চাকরি ছাড়া জেনারেটর সম্বন্ধে শিখতে পারতেছেন না, আপনার অফিসে একটা জেনারেটর আছেন, অপারেটরের সাথে কথাই বলা যায় না, সে আপনাকে পাত্তাই দেয় না। তো এই যে এই জিনিসগুলা কি, এইগুলা হচ্ছে থ্রেট বা বাধা, এইগুলো আপনার ক্যারিয়ারে আগানোর জন্য বাধা হিসেবে কাজ করে। যেমন আপনি ধরেন এখন একটা বয়লারের কোর্সের পাশাপাশি কম্প্রেসরের কোর্স করতে যাচ্ছেন, আপনাকে আরো 2-3 হাজার টাকা খরচ করতে হবে। এখন যদি আপনার অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে, তাহলে আপনি চাইলেই করতে পারতেছেন না। আপনি এখন চাচ্ছেন যে আপনার অফিসে গিয়ে কম্প্রেসর অপারেটর যে আছে তার একটু ভালোভাবে কথাবার্তা বলে কম্প্রেসর সম্বন্ধে সামান্য কিছু জ্ঞান অর্জন করা। এখন আপনি চাইলেই তাকে যে বললেই তাই সে উত্তর দিচ্ছে না, সে একটা মুডি ভাব নিয়ে বসে আছে। কিংবা আপনার এই ইচ্ছাটাই নাই, আপনি যে শিখবেন, আপনার যে 5টা প্রশ্ন করতে মন চাইবে, এইটাই হয় না। এই যে হয় না, এই না হওয়ার কারণেই আপনি মূলত সঠিকভাবে ক্যারিয়ারটা গঠন করতে পারতেছেন না, আপনি নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাইতে পারতেছেন না। এখন পর্যন্ত আপনি এই অবস্থায় আছেন। আর যদি আপনার মধ্যে ওই রকম স্পৃহা থাকতো, তাহলে আজ থেকে 5 বছর, 2 বছর, 3 বছর আগেই আপনার এই জিনিসগুলো মাথার মধ্যে ঘুরতো, আপনি সকল প্রতিকূলতা পার করে জিনিসগুলা শিখতেন, আপনি বিভিন্ন জায়গায় চেষ্টা করতেন, আজকে একটা ভালো জায়গায় হয়তো বা থাকতে পারতেন। যেহেতু থাকেন নাই, এখন থেকে হলেও চেষ্টা করতে হবে, কারণ শিখার সময় আর কোনো শেষ নাই। আপনি বুড়া হয়ে গেছেন, শিখেন, আপনি ছোট আছেন, শিখেন। আমাদের এই কোর্সে এমনও স্টুডেন্ট আমি পেয়েছি যার মূলত আর চাকরি করার কোনো বয়স নাই, যিনি শুধুমাত্র বয়লার জিনিসটা কি, আমার ভিডিওগুলো দেখছিল, দেখার পরে বয়লার জিনিসটা কি এইটা জানার জন্য আমার এই কোর্সে জয়েন করেছিল। ওনার ভিডিওটাও আমার ফেসবুকে দেওয়া আছে, যদি কারো মন চায় যে না আমি এটা একটা গাল গল্প বলতেছি, দেখে নিতে পারবেন। যে শুধুমাত্র উনি বয়লার কি সেইটা শেখার জন্য 1,000 টাকা সময়, মানে টাকা ব্যয় করে আমাকে এই 30টা দিন সময় দিয়ে বয়লার শিখছে। এমনকি ভাই, প্রত্যেক দিন উনি সময় ব্যয় করছে এখানে 1 ঘন্টা করে। লাস্টে ওনার যেদিন পরীক্ষা নিব, সেদিন উনি আমাকে বলছে যে পলাশ ভাই, আসলে আমি যেই অবস্থা থেকে আপনার কোর্সটা করতেছি, আমার এই বয়লারের কোর্স কোনো কাজে লাগবে না, শুধুমাত্র শিখার ইচ্ছা থেকে যে আসলে বয়লার জিনিসটা কি, এইটা শিখার জন্য আমি আপনার এখানে আসছিলাম। আমাকে কোনো প্রশ্ন করেন না, আমি ভাইবা পরীক্ষা দিতে পারবো না, আমি লজ্জায় পড়ে যাবো যদি আমাকে প্রশ্ন করেন। মানে আপনার যদি ওই রকম শিখার আগ্রহ থাকতো, তাহলে মূলত আপনি আরো ভালো কিছু করতে পারতেন হয়তোবা। কিন্তু এখন তৈরি করতে হবে আপনার এই শিখার আগ্রহটা। যদি এখনো তৈরি না করেন, তাহলে ভবিষ্যৎটা অনেক কঠিন হয়ে যাবে। কারণ ভবিষ্যতের পৃথিবী আরো মূলত কম্পিটিটেবল হবে, আরো অনেকেই আপনার সাথে প্রতিযোগিতা করবে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে শর্ট বিশ্লেষণ বা শর্ট অ্যানালাইসিস, এটা আগে নিজেকে করতে হবে যে আপনার কি কি স্ট্রেংথ আছে, কি কি উইকনেস আছে, কি কি অপরচুনিটিস সামনে আছে, আপনার কি কি থ্রেড আপনার জন্য অপেক্ষা করতেছে, এইগুলা করতে হবে। করার পরে আপনি যখন একটা চাকরির জন্য নিজেকে তৈরি করার চিন্তা করতেছেন, তখন আপনাকে ভাবতে হবে যে আপনি যেই জিনিসটা শিখতেছেন বা আপনি যেই চাকরির জন্য ছুটতেছেন, এইটা ভবিষ্যতে কেমন থাকবে। যেমনটা বললাম যে বয়লার অপারেটরের সার্টিফিকেটের মূল্যায়ন কমে যাবে, এইরকম ভাবে আপনাকে প্রত্যেকটা জিনিস চিন্তা করতে হবে। কারণ জব মার্কেট ডিমান্ড যদি আপনি না বুঝেন এবং সেই অনুযায়ী যদি না শিখেন, তাহলে আপনার চাকরির অবস্থাটা খুবই নাজুক হয়ে যাবে। যেমনটা আমরা এখন দেখতে পাই যে মানে কিছু হইলেই বলে যে মেয়েকে নার্সিং পড়াও, ছেলেকে নার্সিং পড়াও। সবাই যদি নার্স হয়ে যায়, তাহলে তো নার্সের ভ্যালুটা কমে যাবে। আরও যে পসিবিলিটিস ফিল্ডগুলো আছে, এইগুলার দিকেও আমাদের ফোকাস করতে হবে, যেগুলো মূলত আজ থেকে 5 বছর পরে, কারণ আপনার লেখাপড়া করতে 5 বছর লাগবে, এই 5 বছর পরে গিয়ে আপনি ওইটার ভ্যালুটা পাবেন। এই জিনিসগুলো আমাদের করতে হবে। এরপরে যে এসে আমাদেরকে
আমাদের যে লক্ষ্যটা নির্ধারণ করতে যাচ্ছিলাম, এতক্ষণ ধরে আমাদের উইকনেস গুলো আমরা বুঝে নিলাম যে আমি বর্তমানে এই অবস্থায় আছি, এখন আমাকে এই কাজগুলা করতে হবে। যেমন আপনার যদি কিছু সার্টিফিকেট কম থাকে, সার্টিফিকেটটা অর্জন করলেন। আপনার যদি অভিজ্ঞতা কম থাকে, 6 মাস 1 বছর চাকরি করতে করতে আপনার অভিজ্ঞতা এমনিতেই তৈরি হয়ে যাবে, যখন আপনি এই যে যেই জিনিসগুলোর ঘাটতি আছে এইগুলা পূরণ করতে থাকবেন। এরপরে আপনি অপরচুনিটিস অনুযায়ী সেই শিক্ষাগুলো শিখতে থাকবেন। তারপরে গিয়ে আপনি স্মার্ট মেথড অনুযায়ী আপনার গোলটাকে সেট করবেন। এখন গোলটাকে যে সেট করবেন, এই স্মার্ট মেথডটা কি আসলে? স্মার্ট মেথডেরও এই প্রত্যেকটা অক্ষর অর্থাৎ SMART প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে। যেমন এস অর্থাৎ স্পেসিফিক। আপনি যখন একটা লক্ষ্য নির্ধারণ করতেছেন তখন আপনার এই লক্ষ্যটা স্পেসিফিক হইতে হবে। এরকম না যে আমি একটা ভালো চাকরি করব, আমার একটা ভালো চাকরি দরকার, তাহলে আমি ভালো একটা স্যালারি পাবো। তাহলে কি করতে হবে? আপনি ভালো একটা চাকরির জন্য শিখা শুরু করেছেন কি? ভালো চাকরির জন্য দরকার ইলেকট্রিক্যাল শিখা, মেকানিক্যালের কিছু কাজ শিখা, সিভিল সম্বন্ধে কিছু আইডিয়া নেওয়া, তারপর হচ্ছে প্লাম্বিং সম্বন্ধে কিছু আইডিয়া নেওয়া। তো আপনি একটা শুরু করছেন, করার পরে আসলে ভালোর যে একটা সংজ্ঞা আছে এই জিনিসটা আপনি বুঝতে পারেন নাই, যে এক একজনের কাছে ভালোর সংজ্ঞাটা এক এক রকম। আপনি বয়লার অপারেটর হিসেবে চাকরি করতেছেন, 20,000 টাকা বেতন পাইছেন, আপনি মনে করতেছেন যে আমি ভালো আছি। আরেকজনকে দেখলেন ও সেম সার্টিফিকেট আছে, সেম ইয়া করে, কিন্তু ও বেতন পায় 30,000 টাকা, ওর আবার একটা মোটর সাইকেলও আছে। আপনি পরবর্তীতে তাকে দেখে বললেন যে আমার চাইতে তো ও ভালো আছে, তার মানে ও অনেক ভালো। একজন 1 লাখ টাকা স্যালারি পায়, ওই যে যেই ব্যক্তিটাকে আপনি ভালো বললেন, ও বলতেছে যে না, 1 লাখ টাকা স্যালারি যে পায় সে আসলে ভালো চাকরি করে। যে 1 লাখ টাকা স্যালারি পায় সে বলতেছে আরে এটা কোনো চাকরি হলো, BCS ক্যাডার হইলে কত মানুষ সার সার করতো, ওইটা আসলে ভালো চাকরি। তখন তার কাছে কি হয়েছে, ওইটা একটা ভালো অবস্থা। তো ভালোর বিভিন্ন সংজ্ঞা আছে, আপনাকে ওই ভালোর সংজ্ঞার দিকে যাইতে হবে না, আপনাকে যেটা করতে হবে স্পেসিফিক একটা লক্ষ্যের দিকে যাইতে হবে। যে আপনি 1 বছর পর, 5 বছর পর এই অবস্থায় যেতে চাচ্ছেন। আপনি 1 বছর পর ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করবেন, আপনি 1 বছর পরে যখন বয়লার সার্টিফিকেটটা পরীক্ষা হবে তখন প্রথম চান্সেই আপনি পরীক্ষায় পাশ করবেন। আপনি যখন 6 মাস পরে পরীক্ষা দেবেন, 6 মাস পরে পরীক্ষা হলেও আপনি প্রথম চান্সে পাশ করবেন। আপনার যখন যে অবস্থাতে পরীক্ষা হোক না কেন, আপনি ব্যস্ত আছেন, আপনি নতুন চাকরিতে জয়েন করেছেন, আপনি অনেক ব্যস্ততা থাকবেন আর 6 মাস পরে, কিন্তু ওই সময় যদি পরীক্ষা হয় ওই সময় আপনি পাশ করবেন। কারণ আপনার লক্ষ্যটা কি? যে আমার বয়লারের সার্টিফিকেট পাইতে হবে। এই সার্টিফিকেট পাওয়ার জন্য এই যে কোর্সটাতে জয়েন করেছেন, এই কোর্সটা এমনভাবে আপনি করবেন যেন এই কোর্সের থেকে আপনি এমন কিছু জ্ঞান অর্জন করে রাখতে পারেন, আজ থেকে 1 মাস পরে পরীক্ষা হোক, 6 মাস পর পরীক্ষা হোক, 1 বছর পর পরীক্ষা হোক, যেদিনই পরীক্ষা হবে আপনি ওই দিনই পাশ করবেন। তাহলে কি করতে হবে, এই যে এইরকম একটা স্পেসিফিক লক্ষ্য নির্ধারণ করা, এটাকে আপনার করতে হবে। অন্যথায় আপনি যদি বলেন যে সার্টিফিকেটের পরীক্ষা দিলে, সার্টিফিকেটের পরীক্ষা আমি দিব এবার, পাস আমাকে করতে হবে, পাস করব, সার্টিফিকেট ফার্স্ট ক্লাস হোক সেকেন্ড ক্লাস হোক একটা পাইতেই হবে, যে কোনো একটা পাইলেই ভালো একটা স্যালারি পাওয়া যাবে, ওই ভালো সংজ্ঞার দিকে আপনি যখনই যাবেন তখন আপনার একটা সময় পরে গিয়ে আগ্রহ হারিয়ে ফেলবেন। একটা সময় পরে গিয়ে আপনার আর মন চাইবে না যে না, 6 বছর ধরে পরীক্ষা হয় না, আর কি পরীক্ষা হবে, এটা নিয়ে আর কাজ করে লাভ নাই, এখন আমি এটা বাদ দিয়ে গার্মেন্টসের দিকে যাই। কারণ গার্মেন্টসে গেলে আবার বেতন বেশি, তখন আপনার মাথায় আসবে যে গার্মেন্টসের দিকে যাওয়া। তো আপনি 6 মাস ধরে গার্মেন্টসে চাকরি করতেছেন, হঠাৎ করে বয়লারের সার্টিফিকেটের পরীক্ষা হয়ে গেল, আপনি সুযোগও পাইলেন না, যাইতেও পারলেন না, চাকরির থেকে ছুটিও পান নাই, মিস, প্রথম চান্সে আপনি আর পাইলেন না, আপনার মানে ক্যারিয়ারটা ওই গার্মেন্টসের দিকেই চলে গেল। সেজন্য আপনাকে স্পেসিফিক লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং ওইটার পিছনেই ছুটতে হবে। আপনি যদি একক সাথে বিভিন্ন দিকে দৌড়াতে থাকেন, যেমন অনেক ক্ষেত্রেই ফ্র্যাঙ্কলি যদি বলি যে একটা ছেলে যদি 5টা মেয়ের পিছনে ঘুরতে থাকে, কোনোটাই হয় না, শেষ পর্যন্ত গিয়ে তার ওই মানে বিবাহ ছাড়াই জীবনের অর্ধেক সময় পার করে দেওয়া লাগে, এক একজনের থেকে ছেঁকা খাইছে, অমুক করছে তমুক করছে। এই প্রেম প্রীতি বাদ দিয়ে সে যদি একটা চিন্তা ভাবনা করতো যে না, আমি এইসব হারাম রিলেশনের দিক যাব না, আমি বাবাকে বুঝাবো, মাকে বুঝাবো, পরিবারকে বুঝাবো, বুঝিয়ে একটা বিয়ে করে ফেলবো, ও যদি বিয়ে করতে পারে ওর লাইফটা সেটেল, এরপরে আর মেয়ের দিকে ঘোরা লাগবে না, একটা মেয়ে পেয়ে গেছে,
ওইখানে ও সাকসেস, এরপরে সে তার অন্যান্য কাজের দিকে ফোকাস দিতে পারবে, তার এই বিবাহিত লাইফটা সুখী হবে। অন্যথায় যদি শুধু মেয়ের পিছনে ঘুরতে থাকে, 1 বছর পর, 6 বছর পর, 5 বছর পর ওর একটা ট্যাগ লাগবে, সেটা হবে লুচ্চা। তারপরে সে কোনো মেয়ের সাথে সম্পর্কও রাখতে পারবে না, তার ক্যারিয়ারটাও দেখা যাবে যে সিগারেট খেয়ে গাঁজা খেয়ে সব কিছু করে শেষ। মানে স্পেসিফিক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনার এই লক্ষ্যটা পূরণ হওয়াটা খুব কঠিন। সেজন্য আপনাকে স্পেসিফিক একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে, এরপরে সেটা মেজারেবল হতে হবে। এম অর্থাৎ মেজারেবল, মানে আপনি যে একটা লক্ষ্য নির্ধারণ করেছেন সেইটাকে নির্ধারণ করতে হইলে কত দিনের মধ্যে কি করবেন এইটাও আপনাকে নির্ধারণ করতে হবে। কারণ আপনি মনে করলেন যে ব্রয়লারের পরীক্ষা হইলে আপনি পাশ করবেন, তাহলে আমাকে হচ্ছে যে একটা সার্টিফিকেট পাইতে হলে যেগুলো কাজগুলো করতে হবে, যে একটা কোর্স করতে হবে, একটা বই কিনতে হবে, একটা স্যারের কাছে যাইতে হবে, উস্তাদের থেকে দেখতে হবে, সরাসরি ব্রয়লারটা গিয়ে দেখতে হবে। তাহলে কি করতে হবে, 5টা কাজ যদি আমি করি তাহলে মূলত আমার ভুল প্রস্তুতিটা নেওয়া শেষ, তারপরে যখনই পরীক্ষা হোক আমি করে ফেলতে পারবো। এই যে 5টা লক্ষ্য নির্ধারণ করলেন, যে এই ছোট ছোট 5টা লক্ষ্য আমি যদি পূরণ করতে পারি তাহলে আমি গিয়ে মূল লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো। এরকম যদি আপনি মেজার করতে পারেন যে কি কি করতে হবে মূলত আপনাকে, এবং কোন কোন কাজগুলা করলে ওই পর্যন্ত পৌঁছাইতে হবে, তাহলে এই লক্ষ্যটা সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেজন্য আপনাকে আগে মেজার করতে হবে যে কত দিন, কত সময়, কি কি শিখবো, কি কার কাছে শিখবো, এই প্রত্যেকটা বিষয়ে আপনাকে লক্ষ্য করতে হবে। যেমন ধরেন আপনি একটা লক্ষ্য নির্ধারণ করেছেন যে আপনি একটা জায়গাতে ভালো একটা অবস্থানে যেতে যাচ্ছেন, চাওয়ার জন্য আপনার কি করতে হবে, মেজার করতে হবে যে মূলত এইখানে আমি ইঞ্জিনিয়ার পদে যাব, নাকি সিনিয়র ইঞ্জিনিয়ার পদে যাব, নাকি ম্যানেজার পদে যাব। আচ্ছা, ভাবলাম যে আমি ইঞ্জিনিয়ার পদে যাব, তাহলে ইঞ্জিনিয়ার পদে যে যাচ্ছি এর জন্য আমার কি কি করতে হবে, ইঞ্জিনিয়ার পদে যাওয়ার জন্য আমার এই 5টা কাজ করতে হবে। তাহলে এই 5টা কাজ যেহেতু আমার মধ্যে নাই, ওই যে আমি শর্ট অ্যানালাইসিস করেছিলাম, ওইগুলা আমাকে অবশ্যই ঠিক করতে হবে। ঠিক করার পরে আপনি লক্ষ্যে পৌঁছাইতে পারবেন। এরপরে হবে এ অর্থাৎ অ্যাচিভেবল। আপনি যখন একটা লক্ষ্য নির্ধারণ করতেছেন সেটা অবশ্যই অর্জনযোগ্য হতে হবে। এরকম না যে আমি চাঁদে চলে যাব, আমি অমকের মেয়েকে বিয়ে করব, আমি এত লাখ টাকা স্যালারি পাবো, আমি লটারি জিতে যাব, এইরকম না। আপনাকে অবশ্যই একটা লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে নির্দিষ্ট বা স্পেসিফিক বা অ্যাচিভেবল এইরকম একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। যেমন আপনি এই মুহূর্তে ব্রয়লার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন, এই মুহূর্তে ব্রয়লার অপারেটর হিসেবে চাকরি করেন, এই মুহূর্তে ব্রয়লারের সহকারী হিসেবে চাকরি করেন। আপনার একটা লক্ষ্য নির্ধারণ করলেন আপনি, যে আপনি ম্যানেজার হিসেবে কোনো একটা ফ্যাক্টরিতে চাকরি করবেন, কিংবা আপনি একজন টেকনিক্যাল ম্যানেজার হিসেবে অথবা টেকনিক্যাল জিএম হিসেবে একটা ফ্যাক্টরিতে চাকরি করবেন। তাহলে অবশ্যই ওইটা হবে আপনার জন্য সঠিক। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি এই মুহূর্তে অপারেটর পদে চাকরি করি, আমি ভবিষ্যতে ডক্টর ইউনুসকে ফলো করে ডক্টর ইউনুসের মতন রাজনীতিবিদ হয়ে যাব, এটা তো আপনার জন্য অর্জনের যোগ্য না। কারণ আপনার নিজের নুন আনতে পান্তা ফুরায়, আপনার নিজের পরিবারকে দেখতেই আপনার সময় চলে যায়। তাহলে আপনি যেই পরিমাণ ফোকাস ওই ইউনুস হওয়ার জন্য দিবেন, বা একজন রাজনীতিবিদ হওয়ার জন্য দিবেন, বা ইলন মার্কস হওয়ার জন্য দিবেন, ওই ফোকাসটা দিতে গিয়ে আপনি দেখবেন যে আপনার এইগুলো হারাচ্ছে, ওইগুলো হারাচ্ছে, মাঝখানে আপনি একা। তো এরকম হওয়া যাবে না, অবশ্যই অর্জনযোগ্য হতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ওই গ্রামের একেবারে সহজ সরল ছেলেটাও রাজনীতিবিদ হয়ে যায়। যেমন আমরা দেখলাম যে হাসনাত, তারপরে যারা হয়েছে আর কি। তো ওই রকম হাসনাত আবদুল্লাহ 18 কোটি মানুষ না, 18 কোটি মানুষের মধ্যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস, তারপরে যারা হয়েছে ওই কয়েকজন থাকে, এবং ওরাই হইতে পারে। সবাই মূলত ওই পর্যায়ে যাইতে পারে না, বা ওই রকম সুযোগও সবাই পায় না, এবং ওই রকম ইফোর্টও সবাই দিতে পারে না। আপনি আপনার জায়গা থেকে পরিবারের জন্য 500, 1000, 2000 টাকা বাঁচিয়ে একটা যে গিফট নিয়ে যাবেন, এইটাই আপনার জন্য কঠিন হয়ে যায়। আপনি এদিকেই ফোকাস দিচ্ছেন, তাহলে আপনি কিভাবে আবার রাজনীতি নিয়ে চিন্তা করবেন, আপনি কিভাবে আবার আরেকজনকে নিয়ে চিন্তা করবেন। যেহেতু ওইটা পারতেছেন না, সেই ক্ষেত্রে ওই রকম আবল তাবল আপনি একটা লক্ষ্য নির্ধারণ না করে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনার অবস্থান থেকে কি কি আপনি অ্যাচিভ করতে পারবেন। আপনি আপনার জায়গা থেকে
ব্রয়লারের সার্টিফিকেট পেতে পারেন। আপনি আপনার জায়গা থেকে ব্রয়লারের একটা ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার হইতে পারবেন, আপনি ম্যানেজার হইতে পারবেন। এই পদগুলো আপনার জন্য সম্ভব। কিংবা আরও যদি কিছু হয় তাহলে আপনি ইউটিলিটি ম্যানেজার হইতে পারবেন, টেকনিক্যাল হেড হইতে পারবেন। এইগুলা ঠিক আছে, কিন্তু আপনি যদি এখন ওই রকম গরুর ব্যবসা করা শুরু করেন, আপনি ওই রকম চিন্তা ভাবনা করেন এবং ওইদিকে চলে যান, তাহলে ওইগুলা অ্যাচিভ করা সম্ভব হবে না। কারণ সবার জন্য সব কিছু না। পৃথিবীতে আলাদা আলাদা মানুষের জন্য আলাদা আলাদাভাবে আলাদা আলাদা জিনিস রাখা আছে। সবাই যদি সব কিছু পাইতো তাহলে গরিব মানুষ থাকতো না, কিংবা সবাই বড় লোক হতো না। সবাই গরিব হয়ে যেত কিংবা সবাই বড় লোক হয়ে যেত, কারণ সবাই সব কিছুই করতে পারে। সবাই সব কিছু করতে পারে না জন্যই এই আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে যেটা অর্জনযোগ্য এবং প্রাসঙ্গিক। আর অর্থাৎ রিলেভেন্ট, মানে আপনাকে একটা প্রাসঙ্গিক লক্ষ্য নির্ধারণ করতে হবে। যেমনটা প্রথমে বললাম যে আপনি আপনার জায়গা থেকে যদি গরুর পালন করা শুরু করেন, ছাগল পালন করা শুরু করেন, তারপরে আপনি যদি একটা প্রোগ্রামিং শেখা শুরু করেন, কিংবা আপনি যদি ভিডিও এডিটিং করা শুরু করেন, তাহলে ওইগুলো আপনার ক্যারিয়ারের সাথে প্রাসঙ্গিক না। আপনি যেই সাবজেক্টে লেখাপড়া করেছেন, যেই অবস্থায় বর্তমানে আছেন, যা আপনার মধ্যে এই মুহূর্তে আছে, সেইগুলাকে ইউটিলাইজ করে সামনে যদি আগানোর চেষ্টা করেন, তাহলে আপনি আগাইতে পারবেন। সেজন্য আপনি ব্রয়লারের সহকারী, ব্রয়লারের ইনচার্জ হওয়ার চিন্তা করেন। আপনি ইঞ্জিনিয়ার হিসেবে আছেন, আপনি ম্যানেজার হওয়ার চিন্তা করেন। আপনি ম্যানেজার আছেন, আপনি টেকনিক্যাল হেড হওয়ার চিন্তা করেন। তাহলে এইটা প্রাসঙ্গিক হবে এবং এইটা আপনি যখন অর্জন করতে চাবেন তখন সেটা সহজ হবে এবং সেটা আপনার করে মজা লাগবে। এখন আপনি যদি আপনার এই ট্র্যাক ছেড়ে দিয়ে আরেকটা ট্র্যাকে যান, তাহলে মূলত ওইখানে গিয়ে অনেক হজবরল যেগুলোর সাথে আপনি অভ্যস্ত না, সেইগুলা দেখার পরে আপনার ওইখান থেকে মন উঠে যাবে। সেজন্য অবশ্যই রিলিভেন্ট একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং এই লক্ষ্যটাকে কত দিনের মধ্যে আপনি অর্জন করবেন সেটাও নির্ধারণ করতে হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই টাইমটা। কারণ সময়টা যদি আপনি সঠিকভাবে কাজে না লাগাইতে পারেন, তাহলে আপনি এই লক্ষ্যটা অর্জন করতে কখনোই পারবেন না। অনেকেই আছে ব্রয়লার কাজ শেখা শুরু করে, অনেকে আছে একটা নতুন কাজ শেখা শুরু করে, অনেকে আছে কম্পিউটারের কাজ শেখা শুরু করে। এমনকি এইখানে যারা আছেন এর মধ্যে কমপক্ষে 5 জনকে যদি খুঁজতে যাওয়া যায়, মানে আপনাদের মধ্যে 5 জনকে পাওয়া যাবে জীবনে কোনো না কোনো একটা সময় ইংরেজি শেখা শুরু করেছিলেন। আচ্ছা, এখানে ইংরেজি শেখা শুরু করেছিলেন এরকম কে কে আছেন, হাত তুলেন তো দেখি। ইংরেজিটা যে প্রয়োজন এরকম কে কে শুরু করছিলেন? আচ্ছা, দেখছেন আছেন আপনারা। তো এই যে ইংরেজি শেখা শুরু করেছিলেন, শেষ পর্যন্ত অনেকেই শেষ করতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে তার মধ্যে যে টাইম সেন্স, এই টাইম সেন্সটা সঠিকভাবে কাজ করে নাই এবং সে সময়কে কাজে লাগাতে পারে নাই। কেন কাজে লাগাতে পারে নাই? আপনি হয়তো বা শুরু করেছিলেন যে আচ্ছা ঠিক আছে, একটা অ্যাপস ডাউনলোড করি, অ্যাপসটা ডাউনলোড করে প্রত্যেকদিন একটু করে শেখা শুরু করব। কিংবা অনেকেই শুরু করেছিল যে আমি একটা বই কিনি, বই কিনে শুরু করি। অনেকেই শুরু করে যে একটা কোর্স করি, কোর্স করে শুরু করি। তো এইখানে শুরু করেছিলেন ঠিক, কিন্তু আপনি কত দিনের মধ্যে ওই কাজটা শেষ করবেন এরকম কোনো লক্ষ্য আপনার ছিল না। আপনার চিন্তা ভাবনা ছিল যে ইংরেজি শিখতে পারলে ক্যারিয়ারটা ভালো হবে, কিংবা ইংরেজি শিখতে পারলে দেশের বাইরে যাইতে পারবেন, অফিসে একটু ভালোভাবে কথা বলা যাবে, কিংবা আপনার বন্ধু বান্ধবের সাথে ইংরেজিতেও কমিউনিকেট করতে পারবেন, কিংবা আপনার লক্ষ্য ছিল বড়। কিন্তু গিয়ে দেখলেন যে ইংরেজির একটা ওয়ার্ড মিনিং মনে রাখতে গেলে আপনাকে 5 বার পড়া লাগে। আপনার একটা বাক্য তৈরি করতে গেলে বার অমুক তমুক সমুক পড়া লাগে। তো এত কিছু মুখস্থ করতে গিয়ে একদিন পড়েছেন, 2 দিন পড়েছেন, 3 দিন পড়েছেন, পড়ার পরে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, ফোনটা একটু দেখি, নোটিফিকেশনটা দেখে তারপরে বুঝতেছি। আরেকদিন বললেন যে আজ কালকে তো বসা হয় নাই, একবার শনিবার থেকে শুরু করব। আরেকদিন বললেন যে না, এই মাসে আর হলো না, সামনের মাস থেকে শুরু করব। এই যে সময়টাকে আপনি গ্যাপ দিয়ে দিয়ে এক এক দিন এক এক সময় পরিবর্তন করেছেন, করার পরে যখন আপনি দেখেছেন 6 মাস পরে গিয়ে আপনি আর বইটা হাতেই নিতে পারেন নাই। কেন হয়েছে? আপনি সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করার মতন সময় দেন নাই। তাহলে কি করতে হবে? নির্ধারিত করতে হবে যে আমি 1 মাসের মধ্যে ইংরেজি শিখব। যেহেতু সবাই শিখতে পারতেছে, আমি কেন শিখতে পারবো না? আমার হয়তো বা সময়টা বেশি লাগবে, আমি 2 মাস সময় দেব, আমি 6 মাস সময় দেব। কিন্তু এই সময়টাতে আপনি শনিবারে কি করবেন, রবিবারে কি করবেন, সোমবারে কি করবেন, এই 15 দিনে কি করবেন, এই 20 দিনে কি করবেন এবং টোটালি 6 মাসে কি করবেন,
এইটা যদি নির্ধারণ করে ফেলতে পারেন এবং সঠিক সময়ে যখন আপনি কাজটা করতে পেরে ফেলতেছেন ওইটা যদি একটা ট্র্যাক লিস্ট রাখতে পারেন তাহলে আপনার এটা শেখা সম্ভব হবে। অন্যথায় আপনি শুরু করবেন, তারপরে কয়েকদিন পর গিয়ে দেখবেন যে বইটার হাতেও নেওয়া হয় না, 1,000 টাকা দিয়ে বই কিনেছেন, কেনার পরে বইয়ের দিকে আর তাকাইতে পারতেছেন না। কারণ কি? কারণ আপনি সময়টাকে নির্ধারণ করেন নাই। সেজন্য আমাদের যেটা করতে হবে, আমরা মূলত যখন একটা লক্ষ্য নির্ধারণ করব তখন আমরা সময়টাকে নির্ধারণ করব যে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, এই সময় মিলে আমি কি কি করব বা কতদিন নেই কি কি করব। যেমন যদি ইংরেজির ক্ষেত্রে বলি যে আপনি প্রথমে একদিন একদিন করে চিন্তা করেন যে সপ্তাহে 6 দিন, আমি সপ্তাহে 6 দিনে প্রত্যেক দিন 5টা করে ওয়ার্ড মিনিং শিখবো। তাহলে আমি কয়টা করে শিখবো? 5টা করে। 5টা করে আপনি লিখে ফেললেন যে 5টা করে ওয়ার্ড মিনিং আমি শিখবো। একদিন শিখেছেন, টিক চিহ্ন দিছেন, পরের দিন শিখেছেন, টিক চিহ্ন দিছেন। আচ্ছা, এইটা গেল। এরপরে আপনি উইকলি চিন্তা করেন যে আমি যখন 5 সপ্তাহ, 6 সপ্তাহ, 10 সপ্তাহ শিখে ফেলবো ওয়ার্ড মিনিংগুলো, তারপর আমি ওয়ার্ডকে কারণ বাক্যে পরিবর্তন করার চেষ্টা করব এবং সেই বাক্যগুলা কিভাবে তৈরি হচ্ছে সেই সম্বন্ধে স্ট্রাকচার, তারপরে অন্যান্য যা কিছু আছে সেগুলো শেখা শুরু করে এরকম শিখবো 1 মাস। তাহলে 1 মাস আপনি ওয়ার্ড মিনিং শিখেছেন, তারপরে বাক্য তৈরি করা শিখেছেন, তারপরে আপনি স্পিকিং এবং লিসেনিং সম্বন্ধে ভালো করে শেখা শুরু করবেন। ওই রকম আরও 1 মাস নির্ধারণ করলেন। এইভাবে যখন আলাদা আলাদা সময় নির্ধারণ করতেছেন তখন ওই সময়ের মধ্যে যদি হয়ে যায় তাহলে আপনার এই শিক্ষাটা মানে সম্পূর্ণ হবে। আর যদি ওই সময়ের মধ্যে না হয়, 15 দিন বেশি লাগতেছে, সমস্যা নেই, 15 দিন আরও বেশি নেন, নেওয়ার পরে পরবর্তীতে আর একটু পিছিয়ে যান, এইটা 15 দিন বেশি লেগেছে, পরেরটা 15 দিন বেশি লাগান, তাহলে কি হবে? শেষ হবে। অন্যথায় আপনি যদি শুধুমাত্র এরকম চিন্তা করেন যে আমি শিখবো শিখবো শিখবো, শুরু করব, কালকে শুরু করব, তাহলে সেটা শেখা শুরু হবে না বা কাজও শুরু হবে না। এমনিভাবে আমরা যখন ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণ করব, যেহেতু এখানে আপনারা ম্যাক্সিমামই প্রফেশনাল লেভেল থেকে এসেছেন, অনেকে চাকরি করেন, অনেকে স্টুডেন্ট আছেন, ম্যাক্সিমামই প্রফেশনাল। তো এই ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে লক্ষ্যটাকে কিভাবে নির্ধারণ করতে পারি? আমরা এরকমভাবে লক্ষ্য নির্ধারণ করতে পারি যে যেহেতু আপনারা টেকনিক্যাল সেকশন থেকে এসেছেন, টেকনিক্যাল লাইনে সবাই আছেন, সেই ক্ষেত্রে আমি টেকনিক্যাল দিক থেকে বিবেচনা করে বলি যে আপনারা প্রত্যেকেই অবস্থা অনুযায়ী একটা লক্ষ্য নির্ধারণ করে ফেলেন। যে মূলত আছেন, সহকারী অপারেটর আছেন, সে চিন্তা করেন যে আপনি একটা ইনচার্জ হবেন বয়লারের। যদি আপনি ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করেন তাহলে আপনার চিন্তা ভাবনার পরিসরটা ছোট হবে, আপনি ভবিষ্যতে আগাইতে পারবেন না। সেজন্য আপনাকে প্রথমে করতে হবে বড় একটা লক্ষ্য নির্ধারণ করে ফেলতে হবে যে আপনি সবশেষ অবস্থানে কোন জায়গায় যেতে চান। আপনি কি করবেন? ইনচার্জ পদে চাকরি পাওয়ার জন্য নিজেকে তৈরি করবেন। সেই জন্য আপনার করতে হবে এই যে একটা কোর্স আপনি করতেছেন, এই একটা কোর্স শেষ করবেন। কোর্স শেষ করার পরে একটা বই কিনবেন বা আরও কিছু করবেন, মানে যেগুলা থেকে আপনি শিখতে পারবেন, অথবা একটা ফ্যাক্টরিতে সহকারী হিসেবে চাকরি নেবেন, কিংবা যেই ফ্যাক্টরিতে আছেন এইটার পরিবর্তে আরেকটা ফ্যাক্টরিতে চাকরি নেবেন, কারণ এখানে যা আছে সব শিখে ফেলেছেন আপনি। এরপরে চাকরি নিলেন, চাকরি নেওয়ার পরে যেই জায়গায় যাবেন ওইখানে কি কি আছে সেগুলো শিখবেন। এর পাশাপাশি আপনি আরও বয়লারের সাথে আনুষঙ্গিক পানি টেস্ট করা, পানি সম্বন্ধে বুঝতে হবে, ডাব্লিউটিপি মানে পরিচালনা করা সম্বন্ধে শিখতে হবে, কিংবা আরও প্ল্যান্ট পরিচালনা শিখতে হবে, সেই পানিগুলা কিভাবে টেস্ট করে, পানির প্যারামিটার কি, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আপনি খুঁটিনাটি ভালোভাবে শিখলেন। এরপরে বয়লারের যে সকল যন্ত্রাংশগুলো আছে প্রত্যেকটা যন্ত্রাংশ এমনভাবে আপনি শিখেন যেন আপনাকে যে কোনো জায়গায় ইন্টারভিউয়ে প্রশ্ন করলে আপনি ফট করে বলে দিতে পারবেন যে আরে এই জিনিসটা তো এভাবে হবে, স্যার আপনি এটা বলছেন ঠিক আছে, কিন্তু এই যে জিনিসটা এরকম করে করলেও হবে। তখন আপনার এইটা ইফেক্ট ফেলবে আপনার ক্যারিয়ারে, এবং 1 বছর, 2 বছর, 6 বছর, 5 বছর পরে গিয়ে আপনি ইনচার্জ হইতে পারবেন। আর যদি শুধুমাত্র আপনার লক্ষ্য হয় যে একটা সার্টিফিকেট পাইলেই হয়েছে, তাহলে শুধুমাত্র সার্টিফিকেট নিয়ে আপনার চিন্তা করতে হবে যে সার্টিফিকেট পাওয়ার জন্য পড়তে হবে কিছু কিছু নৈবেত্তিক, কিছু রচনামূলক প্রশ্ন পড়তে হবে, কিছু আপনাকে হচ্ছে যে প্র্যাকটিক্যালি দেখতে হবে, দেখে ওইখানে গিয়ে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। একটু ফ্লুয়েন্টলি বলতে পারলেই সার্টিফিকেটের পরীক্ষায় আপনি পাশ করবেন। তো এইটা যদি হয় তাহলে আপনারা ভবিষ্যতের দিকে আগাইতে পারবেন না, এবং ভবিষ্যতে যখন শুধুমাত্র একজন অপারেটর হবেন, তারপরে 20-25 হাজার টাকা স্যালারি,
এইটা আপনি 5 বছর পরেও পাবেন, 10 বছর পরেও পাবেন, 20 বছর পরেও এই স্যালারি রেঞ্জেই থাকবেন। আমার দেখা এমনও ইঞ্জিনিয়ার আছে যে 30 বছর ধরে চাকরি করে অথচ বেতন পায় 25,000 টাকা। এটা একদম বাস্তব কথা আমি বলতেছি। কারণ সে ওই ফ্যাক্টরি থেকেও নড়ে নাই, ফ্যাক্টরিও ওনাকে মূল্যায়ন করে নাই। ফ্যাক্টরি বলতে ওই গ্রুপেই উনি ছিল, শেষ পর্যন্ত ওই গ্রুপেই থাকছে, এখন পর্যন্ত ওই গ্রুপেই আছে। স্যালারি ওই প্রত্যেক বছর 500, 1000, 2000 এই পর্যন্ত বাড়ে, কিন্তু ওনার যে অগ্রগতি, এই অগ্রগতি অনুযায়ী বছরের পর বছর চলে যায়, অনেক সময় আছে সে ইনক্রিমেন্টও পায় না। স্যার ইয়াটাও, ফ্যাক্টরিটাও তেমন ভালো না, গার্মেন্টসের ফ্যাক্টরির কথা বলতেছি আমি। তো ওই ক্ষেত্রে ওর স্যালারি 25,000 টাকাই আছে, এখন কত আছে জানি না। আজ থেকে 6-7 বছর আগের কথা বলতেছি আমি। 2018 সালে আমরা একটা কাজ করছিলাম, ওই সময় ওনার সাথে গল্পে গল্পে বিষয়গুলো জানা। তো যেটা হয়েছে সেইটা, তার বেতন যেমন বাড়ে নাই, আপনারও এরকম আটকে থাকবে। সেই জন্য যেগুলো করতে হবে, বয়লার সম্বন্ধে শিখলে বয়লারের আপনি উস্তাদ, আপনার থেকে 5 জন শিখবে, আপনি আর কারো কাছে জিজ্ঞাসা করতে যাবেন না, এইরকম পরিমাণ শিখতে হবে। তো আর যারা আছেন, ইঞ্জিনিয়ার আছেন, ম্যানেজার আছেন, আপনারা যেটা চিন্তা করতে পারেন যে যারা ইঞ্জিনিয়ার আছেন তারা ম্যানেজার পোস্টে যাবেন, যারা ম্যানেজার আছেন তারা টেকনিক্যাল হেড হিসেবে একটা চাকরিতে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এই ক্ষেত্রে যে জিনিসগুলো আপনার প্রয়োজন হবে, অর্থাৎ ওই যে আমরা উইকনেস দেখলাম, আমরা অপরচুনিটিস দেখলাম, অপরচুনিটিস তো সবাই বুঝি যে এই লাইনে থাকলে মূলত চাকরির সুবিধা আছে, বা এখানে আমরা যেহেতু আসছি, এই ক্ষেত্রে আমাদের যে উইকনেসগুলো আছে সেগুলো খুঁজে খুঁজে সমস্যাগুলো সমাধান করতে হবে। যেমন আপনি একজন ইঞ্জিনিয়ার, একটা টেকনিক্যাল ম্যানেজার হওয়ার জন্য যেই জিনিসগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে, আপনাকে ম্যানেজমেন্ট করার সক্ষমতা রাখতে হবে, আপনাকে সমস্যা সমাধান করার সক্ষমতা রাখতে হবে, আপনাকে সিচুয়েশন বোঝার মতন সক্ষমতা রাখতে হবে। এই তিনটা জিনিস আপনার অবশ্যই প্রয়োজন হবে। এখন আপনি সিচুয়েশন বুঝেন না, আপনি সমস্যার সমাধান করতে পারেন না, আপনি কাউকে ম্যানেজও করতে পারেন না, তাহলে আপনি ম্যানেজার হিসেবে চাকরি পাবেন না। আবার আপনি যদি ম্যানেজার হন তাহলে আপনার বেশ কিছু কোর্স করা প্রয়োজন হবে, যেমন পিএমপি কোর্স, তারপরে মানে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে কোর্সগুলো, তারপরে মানুষ ম্যান পাওয়ার হ্যান্ডেলিং এর বিষয় যেগুলো আছে। যেহেতু ম্যানেজার হিসেবে আছেন অবশ্যই তো ম্যান পাওয়ার হ্যান্ডেলিং করেনি। তো তারপরে অফিসের যে একটা ফ্যাক্টরির টেকনিক্যাল ডাটা থাকে সেইগুলো অ্যানালাইসিস করা, টেকনিক্যাল ইমপ্রুভমেন্ট করা, ব্রেকডাউন কমানো, এই প্রত্যেকটা বিষয়ে আপনার প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে আপনি আপনার অবস্থান থেকে যখন একটা লক্ষ্য নির্ধারণ করতেছেন, অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন সেই লক্ষ্য নির্ধারণের জন্য আপনার যেই লেগিংসগুলো আছে, যেগুলো আপনার অপরচুনিটিস আছে, সেগুলো পাওয়ার জন্য লেগিংসগুলো আগে পূরণ করতে হবে। এর পাশাপাশি আপনাকে সবসময় আপনার লক্ষ্যের কথা মাথায় রাখতে হবে, এই জিনিসটা যেন ভুলে না যায়। যে আপনি শুরু করলেন একটা বয়লারের ইনচার্জ হওয়ার চিন্তা দিয়ে বা প্ল্যানিং দিয়ে, পরবর্তীতে আপনি ভাবতেছেন যে আর পেরে উঠতেছি না, চাকরি করে এই করে সেই করে সময়ই পাই না, আপাতত একটা সার্টিফিকেট হইলেই হয়েছে, এত আমার ইনচার্জ হওয়ার দরকার নাই। এইরকম যেন না হয়, এরকম হইলেই মূলত আপনি ট্র্যাক থেকে সরে যাবেন, এবং সরে গেলে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এইভাবে মূলত আমাদের প্রত্যেককেই আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে, এবং লক্ষ্য নির্ধারণ করলেই মূলত আমরা ভবিষ্যতে নিজেদের যে লক্ষ্য নির্ধারণ করলাম এই লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো এই ছিল আজকের ক্লাস। মূলত আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে, আপনারা যারা যারা এই ক্লাসে উপস্থিত আছেন এবং এই কোর্সটা করতেছেন, প্রত্যেকেই নিজেদের লক্ষ্য নির্ধারণ করবেন, এবং লক্ষ্য নির্ধারণ করে একটা অ্যাসাইনমেন্ট কপি আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্সে পাঠাবেন। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? যেহেতু ক্লাসটা মানে এই বিষয়গুলো এত ওয়াইডলি বলা লাগে যে 1 ঘন্টাতে আসলে কোর্স করার মানে ক্লাসটা কমপ্লিট করাও কঠিন। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন, আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারবেন, এবং সেখান থেকে প্রশ্নগুলো দেখে আমি উত্তর দিয়ে দিব। ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার কথা হবে।